আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে পাবনাবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজের উদ্বোধন। কোর্ট ইস্যুতে সরকারের অবস্থান সঠিক দাবি ওবায়দুল কাদেরের। বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টিকারী বক্তব্য না দিতে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান। কোটা সংস্কার আন্দোলনে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, প্রধানমন্ত্রী যে স্টেপ নিয়েছেন এই পদক্ষেপের প্রতি আস্থা রেখে আরেকটু ধৈর্য ধরতে। 419 যাত্রী নিয়ে সৌদি আরব গেল বিমানের প্রথম হজ ফ্লাইট। সেবা নিশ্চিতের সব প্রস্তুতি থাকায় দুর্ভোগ হবে না, আশ্বাস জেদ্দা বাংলাদেশ কনসুলেটের। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারনাজ জুই এবং আমি ফারিয়া শারমিন। এছাড়াও সংবাদে থাকছে রাজধানী জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা এবং সমস্যার সমাধানে বিশেষজ্ঞদের মতামত নিয়ে রিপোর্ট। এবার বিস্তারিত। একমাত্র নৌকাই পারে দেশ ও মানুষের ভাগ্যের উন্নয়ন করতে, এমন মন্তব্য করে আগামী নির্বাচনেও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিকেলে পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত পুলিশ লাইন মাঠে জনসভায় তিনি আরও বলেন, বিএনপি কেবল ধ্বংসের রাজনীতি করে, তাই উন্নয়নের রাজনীতি তাদের দ্বারা সম্ভব নয়। এর আগে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় চুল্লি নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মারুফ রেজা। উন্নয়নের বার্তা নিয়ে এক বছরের মাথায় আবারও পাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তাকে স্বাগত জানাতেই নানা শ্রেণী পেশা মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ জেলা পুলিশ লাইন মাঠ। শুরুতে মোট 31টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী। সেই সঙ্গে ভিত বসান আরও 18টি নতুন প্রকল্পের। আত্রাই সেতু, জরাগর উপজেলায় ধোলাই খাল সেতু। বক্তব্যে সরকারের নেয়া উন্নয়ন কর্মকাণ্ডের কথা জানান বঙ্গবন্ধু কন্যা। বলেন, কেবল শহরমুখী নয়, তা সরকারের মূল লক্ষ্য দেশের সার্বিক উন্নয়ন। আমরা প্রত্যেকটা গ্রামে প্রতিটি জনগোষ্ঠী শহরের মতো নগর সুবিধা পাবে এবং সুন্দরভাবে বাঁচবে। প্রত্যেকটা গ্রামকে আমরা নগরে উন্নত করব, শহরে উন্নত করব। আমরা প্রতি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করি যে দেশের উন্নয়নটা কিভাবে হয়। বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের রাজনীতি মানেই মানুষ হত্যা আর নিজেদের উন্নয়ন। আমরা এদেশের প্রত্যেকটা মানুষ তাদের কল্যাণে কাজ করি, আর ওরা জানে খুন, হত্যা, ধ্বংস। যখনই ক্ষমতা এসেছে তখনই মানুষ হত্যা করেছে। সারা বাংলাদেশে এই তাণ্ডব তারা সৃষ্টি করেছিল। কই আমরা তো প্রতিশোধ নিতে যাইনি, আমরা সম্পূর্ণটা সময় কাজে লাগিয়েছি দেশের মানুষের উন্নয়নে। উন্নয়ন বিরোধীদের রুখে দিয়ে কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়তে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান ছিল আওয়ামী লীগ সভানেত্রীর। নৌকায় ভোট দিয়েছিলেন, আপনার জন্য কাজ করার সুযোগ পেয়েছি। আগামী নির্বাচন আপনারা যদি নৌকা মার্কায় ভোট দেন, আমরা আবার ক্ষমতা আসব, আবার আপনাদের সেবা করার সুযোগ পাবো। আমি জানতে চাই, আপনারা নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা? আপনার হাত তুলে দেখান। আমি আপনাদের অনুরোধ করব, যে ওয়াদা আপনাদের দিয়েছি নিশ্চয়ই তা পূরণ করব। এর আগে সকালে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচকে সঙ্গে নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় চুল্লির নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সুধী সমাবেশে যোগ দিয়ে সরকার প্রধান বলেন, দেশ ও মানুষের ক্ষতি করে উন্নয়ন চায় না তার সরকার। তিনি জানান, রূপপুরে পারমাণবিক দুর্ঘটনার প্রতিরোধে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে আমি মনে করি উদ্বেগের কিছু নেই। এখন অনেক আধুনিক প্রযুক্তি এসে গেছে, মডার্ন টেকনোলজি এখন ব্যবহার হচ্ছে, যার ফলে এখানে আগে কোনো সমস্যা সৃষ্টি হবে সেটা আমি মনে করি না। আর বিশেষ করে নিরাপত্তার দিকটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েছি। এবং আপনারা জানেন যে রাশিয়াতে এবং
ভারতের অ্যাটম এনার্জি কমিশনের রেগুলেটরি বডি, তারা আমাদের ছেলেপেলেদের, আমাদের বিজ্ঞানী, আমাদের ইঞ্জিনিয়ার, তাদেরকে বিশেষভাবে ট্রেনিং করিয়ে দিচ্ছে। সংশয় নয়, বরং আত্মবিশ্বাস নিয়ে দেশকে এগিয়ে নিতে সব শ্রেণী পেশা মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে প্রায় 93% মানুষের ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। মারুফ রেজা, RTV। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দেখা করেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, সংক্ষিপ্ত বৈঠকে সন্ত্রাস দমনে সহযোগিতা, চরমপন্থী দল ও জঙ্গির বিস্তার রোধ সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন শেখ হাসিনা ও রাজনাথ সিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদের ঠাঁই হবে না। এ সময় দুদেশের পারস্পরিক বিষয় ও অভিন্ন সমস্যা সমাধানে একযোগে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন তারা। শুক্রবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা সোনালী অধ্যায় বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ভারত বাংলাদেশ মৈত্রী ভবন উদ্বোধন উপলক্ষে কথা বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গত কয়েক বছরে বাংলাদেশের 681 জন পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার কথা জানান রাজনাথ সিং। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ অন্যান্যরা। এর আগে রাজধানীর যমুনা ফিউচার পার্কে সমন্বিত ও অত্যাধুনিক ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেছেন বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজনাথ সিং। 15 জুলাই থেকে নতুন এই কেন্দ্রে কার্যক্রম শুরু হবে। আবেদন জমা দিতে 48টি কাউন্টার ও জ্যেষ্ঠ নাগরিক, নারী, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী ভিসা আবেদনের জন্য আলাদা কাউন্টার থাকবে। ঢাকায় আসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা সমস্যার সমাধানে সরকার সঠিক অবস্থানে রয়েছে। এ নিয়ে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বনানী সেতু ভবনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। অন্য এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তি এক হয়েছে। রিপোর্ট করছেন এহতেরামুল হক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা ইস্যু, কোটা সংস্কার এবং জাতীয় নির্বাচন সহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয়। কোটা সমস্যার সমাধানে সরকার এখন একেবারে রাইট ট্র্যাকে আছে। এখানে একটা ফর্মালি একটা কমিটি গঠন হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, প্রধানমন্ত্রী যে স্টেপ নিয়েছেন এই পদক্ষেপের প্রতি আস্থা রেখে আরেকটু ধৈর্য ধরতে। এদিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধা প্রতিনিধি সমাবেশে অংশ নিয়ে ওবায়দুল কাদের জানান, বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে দেশ আবারও সন্ত্রাসের জনপদে পরিণত হবে। বিএনপি যদি একদিনের জন্য ক্ষমতায় আসে, একদিনেই বাংলাদেশ রক্তের নদী হয়ে যাবে। বিএনপি যদি একদিনের জন্য ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ লাশের পাহাড় হয়ে যাবে। যুদ্ধাপরাধীদের সন্তানরা যাতে সরকারি চাকরিতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। তাদের পরিবারের সন্তানেরা যাতে সরকারি চাকরি না পায় সেই ব্যবস্থাও আমাদের করতে হবে। সংস্কারের দাবি যদি হয় তাহলে মুক্তিযোদ্ধাদেরকে গালাগালি কেন, বঙ্গবন্ধুকে কটাক্ষ কেন? এর মধ্য দিয়ে প্রমাণিত হয় এটা কোনো সাধারণ ছাত্র আন্দোলন নয়। এহতেরামুল হক, RTV, ঢাকা। পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে জিয়া পরিষদের বুদ্ধিজীবী সমাবেশ করতে না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন দেশে ন্যূনতম গণতান্ত্রিক স্পেস নেই। আর মদদ আহমদ বলেছেন, বিনা চ্যালেঞ্জে আগামী নির্বাচন করতে দেয়া হবে না। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেলির রিপোর্ট।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নাগরিক অধিকার, আইনের শাসন, বাংলাদেশের গণতন্ত্রের প্রেক্ষাপট নিয়ে বুদ্ধিজীবী সমাবেশের আয়োজন করে জিয়া পরিষদ নামে একটি সংগঠন। নিরাপত্তাজনিত কারণে পুলিশ সে অনুষ্ঠান করতে না দেয় ক্ষুব্ধ হয়ে ফিরে যান অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল সহ আগত অতিথিরা। এ সময় গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক দলগুলোর ন্যূনতম স্বাধীনতা নেই এই দেশে। ভিন্ন মতের কোনো মানুষকে, কোনো সংগঠনকে তারা দাঁড়াতে দিচ্ছে না। ধিক্কার জানাচ্ছি সরকারকে যে তারা ন্যূনতম মত প্রকাশের যে স্বাধীনতা, যেটা পলিটিক্যাল সংগঠন নয়, তাকেও তো আজকে তারা সব করতে দিচ্ছে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ বলেন, আগামী 3 সিটি নির্বাচন বলে দেবে জাতীয় নির্বাচন কেমন হবে। সরকার পতনে পেশাজীবী এবং বুদ্ধিজীবীদের নিয়ে জাতীয় ঐক্য গঠনের কথাও বলেন তিনি। আমাদেরকে মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুতি নিতে হবে। বিনা চ্যালেঞ্জে এইবার নির্বাচন হতে দেব না। কৌশল করে আমাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখার যদি কোনো ষড়যন্ত্র করেন, সেই ষড়যন্ত্র এইবার সার্থক হবে না। বিএনপিকে ছাড়া দেশে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বলেও দাবি করেন বিএনপির এই নেতা। এই সভার আয়োজন করেছেন তাদের সবাইকে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। হজ ফ্লাইটের খবর। জেদ্দা পৌঁছল প্রথম হজ ফ্লাইট। সকাল 7:55 419 জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকা ছাড়ে। এই সময় বেসামরিক বিমান মন্ত্রী ও ধর্মমন্ত্রী জানান, হজ যাত্রীদের ভোগান্তি রোধে সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। এবছর পবিত্র হজ পালন করবেন 1,27,198 জন বাংলাদেশি। তাদের মধ্যে 63,599 জনই পরিবহন করবে বাংলাদেশি বিমান। ব্যবস্থাপনা আল্লাহর মধ্যে ভালোই সবকিছু পাইছি, কোনো হয়রানি হতে হয়নি। খুশি, আনন্দিত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দোয়া করি আপনারাও আল্লাহর ঘরে যান। দেশে যাতে শান্তি বজায় থাকে, সবসময় যেন আমরা ভালো থাকি, আমাদের দেশ দিন দিন উন্নতি লাভ করতে পারে সেই জন্য, এবং দেশের সকল মানুষের শান্তির জন্য অবশ্যই দোয়া করব। প্রথম ফ্লাইটের যাত্রীদের বিদায় জানান ধর্মমন্ত্রী ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। এ সময় তারা বলেন, হাজিদের সেবা নিশ্চিতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এবছর আমাদের কোনো রিস্ক নেই, আমরা সুন্দরভাবে কাজ করে যাচ্ছি। এবার এই ধরনের বিপর্যয় ইনশাআল্লাহ হবে না। এজেন্সিগুলোর কারণেও যেন কোনো সমস্যা না হয় সেদিকে নজরদারির কথাও জানান ধর্মমন্ত্রী। ইমরুল হাসান, আরটিভি। এদিকে ঢাকা ছেড়ে যাওয়া বিমানের প্রথম ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় সকাল 11:30টায় জেদ্দা বিমানবন্দরে পৌঁছায়। এ সময় হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম বসি, জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল FM বোরহানুদ্দিন, কাউন্সিলর হজ মাকসুদুর রহমান, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আলী ওসমান নূর, কনসুলেট কর্মকর্তা সহ সৌদি পদস্থ কর্মকর্তাগণ। সৌদি সরকারের পক্ষ থেকে হজ যাত্রীদের শুভেচ্ছা উপহার তুলে দেন ডেপুটি মিনিস্টার হজ ও ওমরা ডক্টর আব্দুল ফাত্তা মুসাইদ, ডিজি হজ জেদ্দা ইঞ্জিনিয়ার মরওয়ান সোলাইমানি, চেয়ারম্যান মোয়াসাচা ডক্টর রাফাত ইসমাইল বদর ও ইউনাইটেড এজেন্সি চেয়ারম্যান ডক্টর ফারুক বোখারি। বিভিন্ন দেশ থেকে আসা হজ ফ্লাইটের মধ্যে সর্বপ্রথম সৌদি পৌঁছেছে বাংলাদেশের ফ্লাইটটি। এদিকে বাংলাদেশের হাজিদের সেবা নিশ্চিত করতে সব প্রস্তুতি শেষ করেছে সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ কনসুলেট। এদিকে হাজিদের সেবা নিশ্চিত করতে বাংলাদেশ বিমানের রিয়াদ ফ্লাইট বাতিল করা হয়েছে, তবে বিকল্প ব্যবস্থায় ফ্লাইট সমস্যার সমাধান করা হবে। জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বলের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল হাসান। পবিত্র হজ পালনে সব প্রস্তুতি শেষ করেছে মক্কায় বাংলাদেশ হজ মিশন। এবারের ব্যবস্থাপনা আগের বছরের চেয়ে ভালো হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পবিত্র কাবা শরীফের বাইরে মিনা, মুজদালিফা, আরাফা ও জামারাতে চলছে শেষ মুহূর্তের কাজ। সম্মানিত হাজিদের বরণ এবং তাদের সেবা নিশ্চিতে পিছিয়ে নেই বাংলাদেশ হজ মিশনও। নিজেদের পরিষেবা নিশ্চিতের কথা জানালেন হজ কনসাল। আমরা ইতিমধ্যে সরকারি হাজিদের আবাসন ব্যবস্থা সুসম্পন্ন করেছি। তাদের মিনা, আরাফা, মুজদালিফা যাতায়াতের গাড়ি, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আবারও মক্কা এবং জেদ্দা যাতায়াতের জন্য ভিআইপি বাস সার্ভিস, এই সব কিছুই আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। এবছর হাজিদের বাসস্থান নিশ্চিত করতে বাসস্থানের ঠিকানা সম্বলিত স্টিকার পাসপোর্টে সংযুক্তি বাধ্যতামূলক করেছে সৌদি হজ মন্ত্রণালয়। এখানকার অনেক নিয়ম কানুন, যে নিয়ম কানুনগুলো আছে ওই নিয়ম কানুন মাইনা
ওদেরকে চলার জন্য বলে দিবেন এবং হাজিরা যখন এখানে সুস্থভাবে ভালোভাবে আয়েশা যেন হজ করতে পারে। সৌদি সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। অতীতের থেকে ইনশাআল্লাহ আরো ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা আশা করতেছি অন্যান্য বছরগুলো থেকে আমরা ভালো সার্ভিস দিতে পারবো। বাংলাদেশের হাজিদের জন্য সবকিছু প্রস্তুতি, আমরা প্রস্তুত আসার জন্য, তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। এদিকে হাজিদের সেবা নির্বিঘ্ন করতে রিয়াদে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বাতিল করা হয়েছে, তবে ফ্লাইট চলবে বিকল্প ব্যবস্থায়। আমাদের এয়ারক্রাফট শর্টেজ আছে, আপনারা জানেন। সেক্ষেত্রে আমরা আমাদের টোটাল ফ্লাইট প্ল্যান হওয়ার সময় পুনর্বিন্যাস করা হয়। সেই ক্ষেত্রে রিয়াদের ফ্লাইটের আমরা সরাসরি ডেডিকেটেড ফ্লাইটের ব্যবস্থা করতে পারিনি, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের দাম্মাম ফ্লাইটকে ডাইভার্ট করে আমাদের সম্মানিত রিয়াদের প্যাসেঞ্জারকে আসা যাওয়ার ব্যাপারে আমরা সার্ভিস দিতে পারবো। ইমরান হাসান, RTV। রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স, কথাটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। ভাবছেন এখনো তো ফাইনাল খেলাই হলো না, ফ্রান্স চ্যাম্পিয়ন হলো কি করে? হ্যাঁ, এমনটাই জানিয়েছেন মনসুর আলীর গণক টিয়া। এই গণক পাখির ভাগ্য পরীক্ষার ফল বলছে ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে নাকি চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। রুহুল আমিনের ক্যামেরায় মমিন রোহেনের আরেকটি রিপোর্ট। বিশ্বকাপে দলগুলির ভাগ্য গণনা করে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অক্টোপাস পল, হাতিন এলি, বিড়াল অ্যাকিলিস কিংবা উট শাহিন। তবে ঢাকা শহরেও কিন্তু এমন একজন গণনাকারী রয়েছে যে কিনা এবার বিশ্বকাপ ফাইনালের ভবিষ্যৎ বলতে যাচ্ছে। সে আর কেউ নয়, মনসুর আলীর গণক টিয়া পাখি। রাজধানীর গুলিস্তানের ফুটপাতে মনসুরের গণক টিয়ার মজমা বসে রোজ। চলতি পথে অনেকেই নিজের ভাগ্যটাকে একটু যাচাই করার চেষ্টা করেন এই টিয়ার মাধ্যমে। টিয়ার নির্বাচন করা খামের ভেতরের চিরকুটে লেখা পড়ে কেউ খুশি হন, কেউ বা হতাশ হয়ে ফেরেন। ঠিক যেমন এবার বিশ্বকাপ নিয়ে মনসুরের টিয়ার ভাগ্য গণনায় হতাশায় পুড়তে পারেন ক্রোয়েশিয়ার ভক্ত সমর্থকরা। তবে খুশির খবর ফ্রান্সের জন্য। খামের ভেতরে রাখা ফ্রান্সের নামটাই যে তুলেছে গণক টিয়া। এগুলির সাথে মানুষের কেমন মিল? কিছু মিল আছে, একেবারে যে মিল নাই এমন কোনো কথা না, কিছুটা মিল আছে। টিয়ার ভবিষ্যৎ গণনা কতটা সঠিক তা জানতে আপাতত অপেক্ষায় থাকতে হবে রাশিয়া বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। মমিন রোহন, RTV, ঢাকা। ভোট পেতে 3 সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। সিলেটের নির্বাচনের পরিবেশ নিয়ে জনগণের আতঙ্ক দূর করতে কমিশনকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী। তবে আওয়ামী লীগ প্রার্থী বলছেন বিএনপির কারণেই পরিবেশ নষ্ট হতে পারে। বরিশাল ও রাজশাহীতেও প্রার্থীরা পাল্টা অভিযোগ করেন। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপিল শাহরিয়ার। সিলেটে অভিযোগ আর পাল্টা অভিযোগে জমে উঠেছে নির্বাচনী প্রচার। সকালে নগরীর দরগাম মহল্লা এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এ সময় মানুষের মধ্যে আতঙ্ক দূর করতে কমিশনকে উদ্যোগ নেয়ার দাবি জানান তিনি। তবে বিএনপির এমন দাবিকে অযৌক্তিক বললেন আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান। কামালনগর এলাকা গণসংযোগকালে তিনি বলেন বিএনপির একাধিক প্রার্থীর কারণে পরিবেশ বিনষ্ট হতে পারে এবং মানুষের মধ্যে এই শঙ্কাটা কাটাতে হবে। মানুষ মনে করতেছে যে আমরা তো ভোট দেব, ভোটটা কি রেজাল্ট ঠিক মতো আসবে এই ধরনের, এবং কি কেউ বলছে যে খুলনা গাজীপুরের মতো কি হয় না। তাদের দলের ভিতরে যেভাবে মারামারি শুরু করছেন তাদের আমরা অত্যন্ত শঙ্কায় যে সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিবেশকে বিনষ্ট করার জন্য তারা কোনো অশুভ শক্তি তারা কাজ করছেন কিনা। এদিকে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। এই ফোর্স আমরা মোতায়েন করতেছি মোর দ্যান এনাফ। আপনারা দেখবেন কিন্তু নিরাপত্তার চাদরে আপনাদের এই সিলেটকে আমরা ঢেকে দিয়েছি। বরিশালেও চলছে জমজমাট নির্বাচনী প্রচার। নগরীর খ্রিস্টান কলোনি এলাকায় ভোট চেয়ে গণসংযোগ করেন বিএনপির মুজিবুর রহমান সরওয়ার।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী গণসংযোগ করেন কাউনিয়া এলাকায়। আমরা কোনো সন্ত্রাসী কার্যক্রম বা এগুলি আমরা প্রশ্রয় দিই না। আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের মহানগর আওয়ামী লীগ বরিশালে আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন। সরকার বলছে সুষ্ঠু নির্বাচনের কথা, সিইসি বলছে সুষ্ঠু নির্বাচনের কথা, অথচ আমরা দেখি সরকারি দল আইন মানছে না। রাজশাহী সিটির বাদুরতলা সহ বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল। বুধপাড়া এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের খায়রুজ্জামান লিটন। বিগত 5 বছর যে উন্নয়ন হবে বলে যাকে তারা ভোট দিয়েছিলেন তার কাছ থেকে কোনো ক্ষেত্রে কোনো রকম উন্নয়ন তারা পান, যে তারা আর পিছিয়ে থাকতে চান না, তারা উন্নয়ন চান, অগ্রগতি চান এবং সে কারণে তারা পরিবর্তন করেন। নির্বাচন কমিশনের প্রতি আমাদের ন্যূনতম বিশ্বাস নাই, আমরা আস্থাও রাখি না। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাজশাহীর মানুষ ধানের শীষের পক্ষে একজোটে আগামী 30 তারিখে ভোট দিবে, এটা ওয়াদা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশনকে আরো বেশি উদ্যোগী হওয়ার কথা বললেন এদু প্রার্থী। আপেল শাহরিয়ার, আরটিভি। ঢাকায় ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নে কাজ করে 7টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে সমস্যা বেড়েই চলছে। ওয়াসা বলছে একটি প্রতিষ্ঠানের কাছে পুরো ড্রেনেজ ব্যবস্থা ছেড়ে দিলে সমস্যার সমাধান হবে। বিশেষজ্ঞরাও বলছেন একই কথা। রাজধানীর জলাবদ্ধতা নিয়ে খান আলামিনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে থাকছে সেই চিত্র। ঢাকার জলাবদ্ধতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ড্রেনেজ ব্যবস্থা, অথচ পুরো ড্রেনেজ ব্যবস্থাটাই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এই ব্যবস্থার সমন্বয় করে 7টি প্রতিষ্ঠান। খোদ ওয়াসাই জানিয়েছে রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার মধ্যে 360 কিলোমিটার দেখে তারা, 2 সিটি কর্পোরেশন মিলে দেখে 2500 কিলোমিটার, ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা অর্থাৎ ডিএনডি এলাকা দেখে পানি উন্নয়ন বোর্ড। উত্তরা 3য় প্রকল্প বানিয়েছে রাজুক, যেখানে এখন পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা চালু হয়নি। সেখানে কাজ করছে রাজুক এবং সিটি কর্পোরেশন। ক্যান্টনমেন্টের ড্রেনেজ ব্যবস্থা সমন্বয় করে ক্যান্টনমেন্ট বোর্ড। বসুন্ধরা আবাসিক এলাকার ড্রেনেজ ব্যবস্থা তদারকি করে বসুন্ধরা কর্তৃপক্ষ। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনে করেন এটা সমন্বয়হীনতার একটা উদাহরণ। পুরো ব্যবস্থাটাকে যে কোনো একটা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার তাগিদ দিলেন তিনি। ড্রেনেজকে নিয়ে একজনকে ভাবতে হবে। এই যে 2% থেকে বাড়িয়ে কি করে 12% নেওয়া যাবে, তার জন্য একটা সুদূর প্রসারী 50 বছরে 60 বছরে 10 বছরে একটা প্রোগ্রাম থাকতে হবে। এখন আমি যতই লেকচার দিই, যতই চিৎকার করি, কাজ হবে না তো। বিশেষজ্ঞরা বলছেন একটি জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানের কাছে এই দায়িত্ব হস্তান্তর করলে সুফল মিলবে। সর্বাঙ্গীন পরিকল্পনাবিহীন এই ধরনের কার্যক্রম এক জায়গার বন্যা আরেক জায়গায় গিয়ে হাজির করবে। এক জায়গার জলাবদ্ধতা উইল বি ট্রান্সফার টু অ্যানাদার ওয়ান। এই প্রক্রিয়া দিয়ে আসলে সর্বাঙ্গীন জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যাবে না। আমরা এখনও বিশ্বাস করতে চাই যে একটি সমন্বিত পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে জনসম্পৃক্ত আচরণের মধ্যে দিয়ে যারা জনপ্রতিনিধিত্বশীল সংগঠন, যেমন সিটি কর্পোরেশন, যেহেতু তারা নির্বাচিত, তাদের মাধ্যমে যদি দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে হয়তো জলাবদ্ধতা কমতে পারে। আমাদের ইন্টার মিনিস্ট্রিয়াল বা ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন এটা আমাদের খুবই কম, নাই বললেই চলে। আর যেটা নাকি বিভিন্ন শহরে দেখতে পাই নগর পিতা বলে দেওয়া থাকে, সিটি কর্পোরেশনের যিনি মেয়র থাকেন উনি নগর পিতা, ওনার দায়িত্বে থাকে নগর। আর আমাদের নগরের বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য এক একজন এক একভাবে দায়ী। তো সেই দায়িত্ব হওয়াতে আমাদের প্ল্যানিং যখন হয় ইন্টিগ্রেটেড হয় না। সময় যতই গড়াচ্ছে সমস্যাগুলো ততই বাড়ছে। এখনই মহাপরিকল্পনার মাধ্যমে উদ্যোগ নেওয়ার উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। খান আলামিন, আরটিভি, ঢাকা। রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা ফরহাদ হত্যাকাণ্ড মামলার মূল হোতা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ ডিএমপি মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দেয় পুলিশ জানায় রাজধানীর গুলশান ও শাহআলী থানা এলাকায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মূলত এলাকায় চাঁদার ভাগ বাটোয়ারা আর নিয়ন্ত্রণ নিয়ে এ খুন হয় বলে জানায় পুলিশ। এসবের হত্যাকাণ্ডে ব্যবহৃত 4টি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়। মৌলভীবাজার সদরে জমিনের বিরোধে 2 গ্রামবাসী সংঘর্ষে নিহত হয়েছে 2 জন, আহত হয়েছেন আরও 20 জন। সকালে উপজেলার লামোয়া অপূর্ব খলিলপুর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানায় হাওড়ের জলমহাল ফিশারি ও রাস্তাঘাট নিয়ে 2 গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সকালে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে মাগুরার সদর উপজেলা চাঁদপুরে 2 পক্ষের সংঘর্ষে মারা গেছে 1 জন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শরীয়তপুরের জাজিরায় এক বৃদ্ধ, ঝিনাইদহের কালীগঞ্জে এক যুবক এবং কুড়িগ্রামের ভুরঙ্গামারি সীমান্ত এলাকা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আরটিভির সহযোগিতায় ব্লেসড চিলড্রেন্স হোপের আয়োজনে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ডেন্টাল ক্যাম্প। রাজধানীর কারওয়ান বাজারে আরটিভি কার্যালয়ে এই আয়োজন করা হয়। ক্যাম্পে শিশুদের দাঁতের চিকিৎসা করেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের মেডিকেল টিম। এই সময় আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ব্লেসড চিলড্রেন হোপের আহ্বায়ক সৈয়দা মুনিরা ইসলাম এবং ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। স্বাস্থ্যগত যে সমস্যাগুলো আছে, আমাদের চেষ্টা এই স্বাস্থ্যগত সমস্যাগুলো কমিয়ে আনা বা তাদেরকে সহযোগিতা করা, সাপোর্ট দেওয়া। আরটিভির পক্ষ থেকে আপনাদেরকে আমরা উৎসাহ দিতে চাই যে আপনাদের বাচ্চারা সবাই ব্লেসড, তাদেরকে আপনারা কখনোই তাদের নিয়ে হতাশাগ্রস্ত হবেন না। তারাও আমাদের যে স্বাভাবিক বাচ্চাদের সাথেই একসাথে কাজ করতে পারে। এটা আমরা ডাক্তাররা যেমন বুঝতে হবে, আপনাদের গার্ডিয়ানরা বুঝতে হবে যে বাচ্চা একদম স্বাভাবিক বাচ্চাদের মতো আচরণ করলে হবে না। কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীর পাড়ে বালুচলে ফুটবল খেলার সময় 6 জন কিশোর নদীতে ডুবে গেছে। এদের মধ্যে 3 জন কিশোরকে মাতামুহুরী নদী থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেই চকরিয়া গ্রামার স্কুলের এসএসসি পরীক্ষার্থী। এখনও নিখোঁজ রয়েছে 3 জন কিশোর। কক্সবাজারের জেলা প্রশাসক জানান, চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনে কোনো ডুবুরি না থাকায় কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে 2টি ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিখোঁজ শিশুদের উদ্ধারে অভিযান চলছে। নিখোঁজদের মধ্যে আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেনের 2 ছেলের নাম পরিচয় পাওয়া গেছে। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে পাবনাবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2য় ইউনিটের কাজের উদ্বোধন। কোটা ইস্যুতে সরকারের অবস্থান সঠিক দাবি ওবায়দুল কাদেরের। বিরূপ প্রতিক্রিয়ায় সৃষ্টিকারী বক্তব্য না দিতে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান। 419 যাত্রী নিয়ে সৌদি আরব গেল বিমানের প্রথম হজ ফ্লাইট। সেবা নিশ্চিতে সব প্রস্তুতি থাকায় দুর্ভোগ হবে না আশ্বাস জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।